নমস্কার, আমি ডক্টর সুমিত মজুমদার। আজকের ভিডিওতে আমি পেড মক টেস্ট নিয়ে কিছু কথা বলবো। পেড মক টেস্ট আসতে চলেছে সামনের 15ই আগস্ট থেকে। আপনারা যারা পেড মক টেস্টে অংশগ্রহণ করতে চান তারা আমার এই স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা লিখে আমাকে মেসেজ করুন যে আমি পেড মক টেস্টে অংশগ্রহণ করতে চাই, এবং তারপর আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাবো এবং সেখানে তারপর প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি হবে সেখানে আপনাদেরকে বলে দেওয়া হবে। এই যে 9-10-এর মক টেস্ট, সেটা থাকবে 10টা প্রশ্ন এবং সেগুলো শুরু হচ্ছে 15 তারিখ থেকে, এবং 11-12-এর থাকবে 10টা প্রশ্ন এবং সেটা শুরু হচ্ছে 20শে আগস্ট থেকে। কাজেই আপনারা এই ধরনের মক টেস্টে অংশগ্রহণ করুন এবং নিজেদের প্রস্তুতিকে যাচাই করুন। আমার প্রশ্নের স্ট্যান্ডার্ড আপনারা জানেন, এবং যারা জানেন না তারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখবেন আমার মাদ্রাসার 5টি প্রশ্নপত্র রয়েছে, এবং সেই প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ড দেখে আপনারা বুঝতে পারবেন যে এসএসসি বা যে কোনো শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়। এবং সেইটা দেখে যদি আপনাদের মনে হয় যে আমার কাছে মক টেস্ট নিলে আপনাদের সুবিধে হবে, উপকার হবে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আজকের পরীক্ষার প্রথম প্রশ্ন হল, দ্য ফকির অব জানহিরা গ্রন্থটি কে রচনা করেন? প্রথমেই এই ধরনের প্রশ্ন দেখে মনে হতে পারে এসব কি প্রশ্ন, এসব প্রশ্ন কি এসএসসি পরীক্ষায় আসবে? আপনাদের জ্ঞাতার্থে জানাই যে এই যে প্রশ্নটি, এটি আমার কোনো মৌলিক কল্পনা প্রসূত প্রশ্ন এটি নয়। এটি 2009 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল অনার্স পিজিতে। এবং এই যে গ্রন্থটি, এটি জাতপাতের সমস্যা ইত্যাদি নিয়ে লেখা, এবং এটি একটি বিখ্যাত মানুষের লেখা, এবং তিনি হলেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। তাহলে বোঝা গেল যে এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাই পরের প্রশ্ন। হে যোগেন্দ্র, যোগাসনে ঢুলু ঢুলু দুনয়নে কাহারে ধেয়াও কোন কাব্যের অংশ? আপনারা জানেন যে বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যের এটি একটি উল্লেখযোগ্য লাইন। কাজেই এটি আপনারা সহজেই উত্তর দিয়ে দিতে পারবেন যে এটি হলো শারদামঙ্গলের লাইন। চলে যাই আমাদের পরের প্রশ্নে। চক্ষুদান বাগধারাটির অর্থ কী? আমরা জানি যে এর অর্থ হলো চুরি করা। ঠিক আছে, চলে যাই তারপরের প্রশ্নে। গবাক্ষ অর্থের দিক থেকে কোন ধরনের শব্দ? এখন দেখুন, এখানে যে অপশানগুলো রয়েছে, যৌগিক, রূঢ়, মৌলিক, যোগরূঢ়। আমাদের এই বিষয়গুলো নিশ্চয়ই সবাইকার জানা, এবং আমরা জানি গবাক্ষ কথাটিকে বিশ্লেষণ করলে আমরা পাই গো যুক্ত অক্ষ। গো যুক্ত অক্ষ মানে গরুর চোখ। এখন গবাক্ষ মানে তো তা নয়, গবাক্ষ মানে হচ্ছে জানলা। কাজেই এই যে গবাক্ষ, এই কথাটি প্রকৃতি প্রত্যয়গত অর্থ বা সমাসবদ্ধ অর্থ বা সন্ধিগত অর্থকে গ্রহণ না করে একটা ভিন্নতর অর্থকে গ্রহণ করছে। কাজেই এটিকে আমরা বলবো যে এটি হলো রূঢ় শব্দ। পরিষ্কার? চলে যাই তারপরের প্রশ্নে। আফ্রিকা কবিতায় সুন্দরের আরাধনা বেজে উঠেছিল কবির সঙ্গীতে। আপনাদের খুব পরিচিত কবিতা, কাজে এই নিয়ে আর সময় বাড়াবো না। চলে যাই পরের প্রশ্নে। বিভক্তি সম্পর্কে নিম্নের কোনটি সঠিক, মানে কোন মন্তব্যটি সঠিক? প্রথমেই রয়েছে বিভক্তি হলো এক বিশেষ প্রত্যয়। সম্পূর্ণ ভ্রান্ত, ভুল কথা এটা। বিভক্তি ক্ষেত্র বিশেষে শব্দের পূর্বেও বসে, একদম নয়। একবার প্রত্যয় যুক্ত হয়ে গেলে তারপর আর বিভক্তি যুক্ত হতে পারে না, একদম ভুল কথা। প্রত্যয় যুক্ত হওয়ার পরই বিভক্তি যুক্ত হয়। বিভক্তি কথাটির অর্থ হলো বিশেষ ভাগ বা বিভাজন। এটা আমরা জানি যে এই কথাটি একদম সঠিক কথা, কাজে এটি হলো গিয়ে পারফেক্ট অ্যান্সার। চলে যাই আমরা পরের প্রশ্নে। সন্ধিও সমাসের কোন পার্থক্যটি সঠিক নয়? এখন
আমরা সবাই সন্ধি ও সমাসের পার্থক্য পড়েছি। সমাস হলো পদের সাথে পদের মিলন, সন্ধি হলো ধ্বনির সাথে ধ্বনির মিলন। একদম ঠিক কথা। আমাদের প্রশ্নটিকে যত্ন করে দেখতে হবে এখানে রয়েছে কোন পার্থক্যটি সঠিক নয়, মানে ভুল পার্থক্যটাকে আমাকে বাছতে হবে। কাজেই আমাদের চলে যাই দ্বিতীয় অপশানে। সমাসে অনেক সময় পরনিপাত হয়, অ্যাকচুয়ালি হয় পরনিপাত, অনেক সময় হয়, আমরা দেখতে পাই। হ্যাঁ, রাজমিস্ত্রি সমান মিস্ত্রিদের রাজা, পরনিপাত হচ্ছে। কিন্তু সন্ধিতে সেই প্রসঙ্গই আসে না, সন্ধিতে এরকম হওয়ার কোনো জায়গাই নেই, কারণ দেবযুক্ত আলয় দেবালয়, আলয়ে কখনো আগে চলে আসতে পারে না। সন্ধিতে অর্থ অপরিবর্তিত থাকে, কিন্তু সমাসে সর্বদা অর্থ অপরিবর্তিত থাকে না। সন্ধিতে অর্থ পরিবর্তিত থাকে, সন্ধিতে অর্থ পরিবর্তিত থাকে, কিন্তু সমাসে অর্থ পরিবর্তিত থাকে না। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা পরে যাই। সমাসে অনেক ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায়। সমাসে অনেক ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায়। হয়তো তৎপুরুষ সমাসে পূর্বপদ থেকে কারকবাচক বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হয়। সন্ধিতে এই প্রসঙ্গই অবান্তর। আরে যেটা লুপ্ত হবে সেটাই তো পরপদের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা বিশেষ ধ্বনি পরিবর্তন ঘটাবে, সেটাই তো সন্ধিতে হয়, ধ্বনির সাথে ধ্বনির মিলন ঘটে। কাজেই আমাদের এই তিনটে অপশান সঠিক। শুধুমাত্র এই যে মাঝখানে একটা কথা আমরা দেখতে পেলাম যে সন্ধিতে অর্থ পরিবর্তিত থাকে, সন্ধিতে অর্থ পরিবর্তিত থাকে মানে কি বদলে যায়, এটা কি কখনো সঠিক কথা নাকি? কাজে এইখানে এই অপশানটা একদম ভুল উত্তর, মানে কাজে আমাদের এইটা হচ্ছে গিয়ে আমাদের ভুল উত্তর, এটাকে আমরা বেছে নিলাম। চলে যাই পরের প্রশ্নে। অরিন্দম বসুর উচ্চতা আপনাদের রয়েছে, আপনারা জানেন অরিন্দম বসুর উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। ক্লাস 10-এর বই থেকে এই টেক্সট নেওয়া হয়েছে। চলে যাই তারপর পরের প্রশ্ন। চতুর্দশপদী কবিতাবলী রচিত হয়েছিল। দেখুন, চতুর্দশপদী কবিতাবলী বললেই আমাদের সহজেই প্রথমে মনে পড়ে যায় মাইকেল মধুসূদন দত্তের কথা, এবং আমরা সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ি, এবং আমরা জানি 1866 খ্রিস্টাব্দে সেটা লেখা হয়েছিল। কিন্তু এখানে দেখুন কোনোটাতেই 1800 লেখা নেই, সব 1966, 64, 60, 70 এইসব দেওয়া রয়েছে। কাজে আমাদের মনে হতে পারে যে এটা ভুল উত্তর হয়েছে, এবং এর এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ওই 1966টা 1866 হবে। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের সিলেবাসে শক্তি চট্টোপাধ্যায় রয়েছে। সেই শক্তি চট্টোপাধ্যায়ের যে চতুর্দশপদী কবিতাবলী, যেটা উনি উৎসর্গ করেছিলেন আমাদের মাইকেল মধুসূদন দত্তকে, যিনি বাংলা সনেটের পথিকৃৎ, তো তাকে উৎসর্গ করেছিলেন। তো সেই যে চতুর্দশপদী কবিতাবলী যেটি শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন, সেটির সাল হচ্ছে কিন্তু 1970। কাজেই আমাদের উত্তর হচ্ছে 1970, কোনো অসুবিধে নেই। চলে যাই পরের প্রশ্নে। কাব্য সাহিত্যে মরু কবি কাকে বলা হয়? আমরা সবাই জানি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে মরু কবি বলা হয়। এটা অত্যন্ত সোজা প্রশ্ন। এ কোনো অলৌকিক ঘটনা? আমাদের টেক্সট থেকে একটা লাইন তুলে দেওয়া হয়েছে, প্রসঙ্গ বলা হয়েছে। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? বলা হয়েছে সন্ন্যাসীর জগদীশ বাবুর বাড়িতে আতিথেয়তা গ্রহণ। না, আপনারা যদি টেক্সট যত্ন করে পড়েন এবং টেক্সট খুঁটিয়ে পড়বেন, এবং লোকমাতা রানী রাসমণি যদি পড়েন, রানী রাসমণির কে পাত্রী হিসেবে পছন্দ করা প্রসঙ্গে এই লাইনটা রয়েছে। এ কোনো অলৌকিক ঘটনা। কাজে উত্তরটা হবে যে সেরা ধনীর ছেলের সঙ্গে দরিদ্রের কন্যার বিবাহ প্রস্তাব। 100 বছর পরে রামবাবুর নিদ্রাভঙ্গ, হ্যানত্যান, ওইসব কোনোটাই নয়। কাজেই এটা হচ্ছে কি উত্তর। চলে যাই পরের প্রশ্নে। দুয়ার জানালা উঠে ঝনঝনি, ধাতুর শ্রেণী। এখন ধাতুর শ্রেণী বলতে এখানে রয়েছে যৌগিক ধাতু, ধনাত্মক ধাতু, যুক্ত ধাতু, কর্মবাচ্যের ধাতু। এখন এই যে দুয়ার জানালা উঠে ঝনঝনি, কাজে আমরা এখানে কি পাচ্ছি না, এটাকে যদি গদ্য ভাষায় নিয়ে যাই, বলবো দুয়ার জানালা ঝনঝনিয়ে ওঠে, দুয়ার জানলা ঝনঝনিয়ে ওঠে। এই যে ঝনঝনিয়ে ওঠে, এটা হচ্ছে তার গদ্যরূপ, কিন্তু এইখানটায় উঠে ঝনঝনি কবিতাতে ব্যবহৃত হয়েছে। তো কাজে এইখানে দেখে আমাদের মনে হচ্ছে আরে এটা তো তাহলে উঠে ঝনঝনি মানে ঝনঝনি একটা ধনাত্মক শব্দ, তারপরে উঠে একটা মৌলিক মানে ক্রিয়া, তাহলে প্রথমে একটা ধনাত্মক শব্দ, তারপরে একটা মৌলিক ধাতু যোগ করে যে মিশ্র ধাতু গঠিত হয় তাকে যুক্ত ধাতু বলি আমরা। কাজেই আমাদের মনে হবে যে আরে এটা তাহলে যুক্ত ধাতু, কিন্তু না, আমাকে ওইভাবে ভাবলে হবে না, আমাকে অর্থগত বিচারে যেতে হবে, এবং সেই অর্থগত বিচারে আমরা বুঝবো দুয়ার জানলা ঝনঝনিয়ে ওঠে। কাজেই ঝনঝনিয়ে প্রথম অংশটি অসমাপিকা ক্রিয়া, তারপরের অংশটি সমাপিকা ক্রিয়া।
কাজেই এটা হবে অবশ্যই কি না যৌগিক ধাতু। যুক্ত ধাতু করে ভুল করবেন না, এটা করলে ভুল হবে। ঠিক আছে, কোশ্চেনের ট্রিক বুঝতে শিখবেন, মানে কৌশল বুঝতে শিখবেন। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে। দেখি নাই ফিরে উপন্যাসটিতে সমরেশ বসুর লেখা, আপনারা জানেন আমাদের সেই বিখ্যাত ভাস্কর যার নাম রামকিঙ্কর বেইজ, তাকে নিয়ে লেখা এই উপন্যাসটি। কাজেই আপনারা সবাই জানেন, আমি এটার উত্তর হবে রামকিঙ্কর বেইজ। চলে যাই পরের প্রশ্নে। নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র? আমরা সবাই জানি নন্দিনী, বিশু, রঞ্জন, ফাগুলাল, এই সমস্ত অসাধারণ অসাধারণ চরিত্র রয়েছে রবীন্দ্রনাথের রক্তকরবী নামক সাংকেতিক নাটকে। এবার আমরা দেখতে পাচ্ছি রে এখানে তো কোথাও নেই রক্তকরবী, তাহলে কি না এখানে আমরা দেখতে পাচ্ছি যক্ষপুরী নামকরণ রয়েছে। এটা পত্রিকায় প্রকাশের সময় এই নামকরণ করা হয়েছিল, কাজেই আমাদের উত্তর যক্ষপুরী। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু একটা কৌশল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মাটি তো আগুনের মতো হবেই, কোন কারণে? আমরা জানি জন্মভূমি আজ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা। না, মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। টেক্সট ভালো করে পড়তে হবে, কাজেই উত্তরটা হলো এটা। চলে যাই পরের প্রশ্নে। করিয়া রহিল মাথা হেট, আমাদের নগরলক্ষ্মী কবিতার লাইন। কে? না, উত্তরটা হচ্ছে রত্নাকর শেঠ। হয়ে গেল উত্তর। চলে যাই পরের প্রশ্নে। নিচের কোন স্বরধ্বনিটি উচ্চ মধ্য পশ্চাৎ বর্তুল অর্ধ সংবৃত? আচ্ছা, এই যে আমাদের প্রথমে রয়েছে উচ্চ মধ্য, এই উচ্চ মধ্য কথাটার দিকেই যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে উচ্চ মধ্য আমাদের যে স্বরধ্বনিগুলো, মৌলিক স্বরধ্বনিগুলোকে আমরা যে রেখাচিত্রের মাধ্যমে তুলে ধরি, তাতে আমাদের উচ্চ স্বরধ্বনি কী কী আছে না, হর্ষই একদিকে, তার নিচে রয়েছে এ, তার নিচে রয়েছে এ, অন্যদিকে রয়েছে হর্ষৌ, তারপরে রয়েছে ও, তার নিচে রয়েছে অ। অ কাজেই এই হর্ষই আর হর্ষৌ হচ্ছে উচ্চ, তার নিচে রয়েছে এ আর ও, এই দুটো হচ্ছে উচ্চ মধ্য। কাজেই আমার এখানে দেখুন শুধুমাত্র এ আর ও দুটো দেওয়া, এ আর ও দুটোই রয়েছে, কিন্তু তারপরে আমাকে বলা হয়েছে পশ্চাৎ। পশ্চাৎ মানে আপনি বুঝতেই পারছেন এই যে ওটা হবে অ্যান্সার। কাজেই এই ধরনের প্রশ্ন করবার সময় খাতাতে একটা একটা ছক করে নেবেন, দিয়ে তারপর করবেন, তাহলে আর ভুল হবে না। তাহলে বুঝতে পারলেন উত্তর কোনটা হলো, যে উত্তর হলো প্রথমেরটা একদম। চলে যাই পরের প্রশ্নে। 18, প্রগতি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে বুদ্ধদেব বসু ও অজিত দত্ত। পত্রিকা ভালো করে পড়বেন, পত্রিকা থেকে প্রশ্ন থাকে। চলে যাই তারপরের প্রশ্ন। কলম্বাস যা পারেননি লেসেপস তা পারলেন। এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে কলম্বাস কোথাকার নাবিক ছিলেন? উত্তর হচ্ছে কলম্বাস আমরা জানি তিনি ছিলেন একজন নাবিক যার বাড়ি ছিল ইটালিতে। তাহলে উত্তর হবে ইটালি। হয়ে গেল। চলে যাই পরের প্রশ্ন। গিরিশ ঘোষের নাম নিচের কোন গল্পে আছে? এখন আমাদের ক্লাস 10-এর বইটা যখনই আপনি প্রথমেই খুলবেন, প্রথমেই পাবেন শাবলতলার মাঠ। সেই শাবলতলার মাঠে আপনি দেখতে পাবেন গিরিশ ঘোষের কথা। ঠিক আছে, কাজেই সোজা প্রশ্ন, শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। এখন আমাদের ব্যাকরণের শুদ্ধ অশুদ্ধের যে জায়গাটা আছে ওই চ্যাপ্টারটাকে ভালো করে পড়বেন আপনারা। দেখুন এখানে রয়েছে হাড় কাঁপানো শৈত্য বাতাস বইছে। আমাদের প্রথমেই দেখে মনে হবে একদম ভুল লাইনটা, কারণ শীত বাতাস বইছে, শীতল বাতাস বইছে এরকম মনে হবে আমার। রবীন্দ্রনাথ আমৃত্যু পর্যন্ত সাহিত্য সাধনা করেছে, এই আমৃত্যু পর্যন্ত এটা একটা ভুল কথা। তার সৌজন্যতা দেখে আমাদের মনে হয় ভুল হয়েছে, সৌজন্য হওয়া উচিত। ছাই ফেলতে ভাঙা ঝুড়ি, ভাঙা কুলো হয়, কাজেই এই সৌজন্যতা দেখে আমরা মুগ্ধ, তার সৌজন্য দেখে আমরা মুগ্ধ হওয়া উচিত। ছাই ফেলতে ভাঙা, তার সৌজন্য দেখে আমরা মুগ্ধ, ছাই ফেলতে ভাঙা কুলো, এটা হওয়া উচিত। রবীন্দ্রনাথ আমৃত্যু সাহিত্য সাধনা করেছেন, এটা হওয়া উচিত। হাড় কাঁপানো শৈত্য বাতাস বইছে, যেটাকে দেখে আমার মনে হচ্ছে যে ভুল, এটাই হচ্ছে আসল
সঠিক উত্তর। কেন না, দেখুন বাতাস যে কথাটা রয়েছে, বাতাসের বিশেষণ হিসেবে শৈত্য বসেছে। যদি শীত বাতাস বলতেন, শীত হলে বাক্যটা ঠিক হতো না। শীতের বিশেষণ হচ্ছে শৈত্য, কাজেই শৈত্য বাতাস বইছে, এটাই হচ্ছে পারফেক্ট। কাজেই আপনাদের শুদ্ধ বাক্য হচ্ছে প্রথমেরটা। চলে যাই পরের প্রশ্নে। বিদ্যাসাগর শেক্সপিয়ারের কোন গ্রন্থের অনুবাদ করেন? আপনারা জানেন যে তার কমেডি অফ এরর্সকে অবলম্বন করে তিনি ভ্রান্তি বিলাস রচনা করেছিলেন। কাজেই উত্তর হচ্ছে ভ্রান্তি বিলাস, যা কমেডি অফ এরর্স থেকে এসেছে। ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস আমাদের মানে চলিত ভাষায় অনুবাদ করার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে এসএসসিতে অনুবাদ আসতো 4-5টা করে একেবারে প্রথম দিকে। আমরা মানে প্রথম থেকেই এসএসসি পড়াই, কাজেই এসএসসির এই সমস্ত বিষয়টার সাথে আমরা ভীষণভাবে যুক্ত। আমরা মানে আমি যুক্ত। আমি প্রথম থেকে এসএসসি পড়াই এবং এই ধরনের মানে যে বঙ্গানুবাদ, চলিত ভাষা অনুবাদ আগে 4-5টা করে আসতো এবং পাসের কোয়েশ্চেনে এই ধরনের মানে যখন যেটা এখন 9-10 হয়েছে তার প্রশ্নে এগুলো থাকতো। তো ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস এটা মানে এসএসসি পরীক্ষায় এসেছে। হ্যাঁ, আপনারা পুরনো এসএসসির কোয়েশ্চেন খুঁজলেই পাবেন। তো এখন জানেন ক্যাটস অ্যান্ড ডগস হচ্ছে একটা ইডিয়ম, এর মানে হচ্ছে মুষলধারে। কাজেই এখানে মুষলধারে শব্দটা আমাদের গ্রহণ করতে হবে। এবার দেখুন এখানে রয়েছে মুষলধারে দুবার রয়েছে, একবার হচ্ছে বৃষ্টি হচ্ছিল, একবার হচ্ছে। তাহলে আপনাকে টেন্সে যেতে হবে। দেখুন এখানে রয়েছে ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং, নট ইজ দেয়া নেই, রয়েছে বলেনি ইট ইজ রেইনিং। কাজেই ইট ওয়াজ যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে। তারক চ্যাটার্জি আমাদের বোমযাত্রীর ডায়েরি ইত্যাদি দিয়ে যে গল্পটা শুরু হচ্ছে, আমাদের প্রথমেই রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি। একেবারে প্রথমে বোমযাত্রীর ডায়েরি রয়েছে, তার প্রথমেই একেবারে রয়েছে কি না প্রফেসর শঙ্কুর ডায়েরি আমাদের কথক কীভাবে পেলেন সেই বিষয়টা বর্ণনা। তো সেখানে তারক চ্যাটার্জি একটা আকর্ষণীয় চরিত্র। তিনি সুন্দরবনের যে অঞ্চলে উল্কা পড়েছিল সেখান থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি ছাড়া আর কোন জিনিসটি সংগ্রহ করে এনেছিলেন। তার অনেক প্ল্যানিং ছিল, কিন্তু দেরি করে যাওয়ায় কিছু পাননি। শুধুমাত্র একটা জিনিসই পেয়েছিলেন, সেটা আপনারা টেক্সট পড়লে জানতে পারবেন, গোসাপের ছাল। এটা হচ্ছে আনসার। চলে যাই পরের প্রশ্নে। শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থটির নাম কি? কোনো দ্বন্দ্ব নেই, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, একদম শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ। তারপরের প্রশ্ন একটি কবিতার লাইন। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত, মহাবিদ্রোহী রণক্লান্ত। তো বুঝতেই পাচ্ছেন কোন কবিতার লাইন। আমরা আমাদের প্রথমেই রয়েছে কবি হলেন নজরুল ইসলাম, বুঝতেই পাচ্ছেন, এবং কবিতার নাম বিদ্রোহী। সেই বিদ্রোহী কবিতার লাইন এটা। কাজেই উত্তরটা অত্যন্ত সোজা, সেটা হচ্ছে নজরুল ইসলাম। চলে যাই পরের প্রশ্নে। চর্যার ভাষা যে বাংলা তা প্রমাণ করেন চর্যা যেই আবিষ্কার হলো, সবাই চর্যার উপর ঝাঁপিয়ে পড়ল। হিন্দির লোকজন বলতে লাগলেন, রাহুল সংস্কৃতায়ন থেকে শুরু করে বললেন চর্যা আমার। ত্রিপুরার লোকজন ঝাঁপিয়ে পড়লো, মানে অহমিয়ার লোকজন মানে আসামের লোকজন ঝাঁপিয়ে পড়লো। সবাই বলতে শুরু করলো বাংলা আমাদের চর্যা আমাদের প্রাচীন সাহিত্য। কিন্তু শুধুমাত্র এই ব্যক্তিটি, যার নাম মহামহোপাধ্যায়, যার নাম হচ্ছে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মহামহোপাধ্যায় নয়, আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি বললেন না এবং তিনি প্রমাণ দিয়ে দেখালেন এই যে চর্যার ভাষা প্রাচীন বাংলা, বাংলার সাথেই এই চর্যার ভাষা যায়। কাজেই কোনো সন্দেহ নেই। চলে যাই আচার্য সুনীতি কুমারের। তারপরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পোষা বেড়ালটির নাম কি? অত্যন্ত সোজা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন এলে আপনাদের মঙ্গল, কারণ এই ধরনের প্রশ্ন আপনারা খুব সহজেই উত্তর দিতে পারবেন। উত্তর হচ্ছে প্রফেসর শঙ্কুর পোষা বেড়াল নিউটন, তাই তো? চলি পরের প্রশ্নে যাই। সত্য রাজকাহিনী পড়বার পরেই গেছি রাজপুতানা বেড়াতে,
আনন্দযজ্ঞ নবনীতা দেবসেন, সেখানে তিনি রাজকাহিনীর কথা উল্লেখ করেছেন। এই রাজকাহিনী একটি বিখ্যাত গ্রন্থ, যার রচয়িতা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, মনে রাখতে হবে। চলে যাই তার পরের প্রশ্নে। নিচের কোনটি বিদেশি উপসর্গ নয়? এগুলো যা যা রয়েছে দেখতে হবে সব উপসর্গ কিনা প্রথমে, এবং তারপরে খেয়াল করতে হবে যে এগুলোর মধ্যে কোনটা বিদেশি নয়। দেখুন, খাস, এই শব্দটাই বুঝতে পারছেন বিদেশি শব্দ। দর, দর কাঁচা, খাস মহল, দর কাঁচা, বদ হজম, পরিষ্কার, হা ঘরে। দেখুন, এই যে হা ভাতে হা ঘরে, এই হাটা কিন্তু আমাদের বাংলা উপসর্গ, এটা কিন্তু বিদেশি উপসর্গ নয়। কাজেই এই ধরনের যে প্রশ্ন, ব্যাকরণকে খুঁটিয়ে পড়তে হবে। এক আলোবাবু থেকে পরের লাইন, একদিন ড্যাশ থেকে ফিরে দেখি, উত্তর হবে ল্যাবরেটরি থেকে ফিরে দেখি, ল্যাবরেটরি। চলে যাই পরের প্রশ্নে। চাঁদের পাহাড় বিভূতিভূষণের সেই বিখ্যাত উপন্যাস, সিনেমা হয়েছে এবং খুব জনপ্রিয়তা লাভ করেছিল, দেব অভিনীত। আপনারা জানেন চাঁদের পাহাড় উপন্যাসটি রচনা করেন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শিশু কিশোর উপন্যাসের মধ্যে পড়ে। চলে যাই পরের প্রশ্ন। ও দুটোকে সরান, দেখলে গা শিরশির করে, বিষ্টুচরণ এ কথা বলছেন তো? ও দুটো বিশু আর খুশি, দুটো বিড়াল, তাই নয় কি? উত্তরটা হচ্ছে বিড়াল। চলে যাই পরের প্রশ্নে। যে শব্দযুগলের প্রথমটি অর্থবহ, দ্বিতীয়টি অর্থবহ না হয়েও ব্যঞ্জনাময় এবং প্রথমটির প্রতিধ্বনির মতো, তাকে বলে, যেমন আমি বলি চান টান, হ্যাঁ, ভাত টাত, মুড়ি টুড়ি। দেখুন, এগুলো কি শব্দ? এগুলোকে আমরা জানি এগুলো হচ্ছে সব অনুকার শব্দ। কাজে এই যে এখানে লাইনটা দেওয়া রয়েছে, এটি কিন্তু অনুকার শব্দের সংজ্ঞা বলতে পারেন। চলে যাই পরের প্রশ্নে। দেবী চণ্ডী কালকেতু শিকার যাত্রার পথে কোন ছদ্মবেশে পড়েছিলেন? চণ্ডীমঙ্গলের যে কাহিনী, পৌরাণিক খণ্ডের কাহিনী পড়তে হবে, কারণ সেখানে কালকেতু চরিত্র রয়েছে। এবং আমরা জানি যখন বনের পশুরা দেবীর কাছে গিয়ে দরবার করলো, কেঁদে পড়লো দেবীর পায়ে, তখন দেবী বললেন ঠিক আছে, তাদের অভয় দান করলেন এবং নিজে কালকেতুর ওই মানে শিকার যাত্রার পথের পাশে তিনি গোসাপ হয়ে পড়ে রইলেন। ঠিক আছে, এবং সেটাই হচ্ছে গিয়ে কালকেতুর কাছে অশুভ ইঙ্গিত বহন করে আনলো, এবং কালকেতু গিয়ে কোনো শিকার পেল না, সেদিন কিচ্ছু দেখতে পেল না, কোনো পাখির স্বর শুনতে পেল না। কাজেই এটা হবে গোধিকা। চলে যাই পরের প্রশ্নে। থানকুনি কোন ধরনের শব্দ? দেখে মনে হয় যেন কথাটা বিদেশি, মোটেই নয়, একদম সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে এসেছে। আমি বলে দিচ্ছি, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এই কুনি কথাটা এসেছে পর্ণি থেকে, থানটা কোথা থেকে এসেছে আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে, চলে আসি তাহলে। এটা কি ধরনের শব্দ? না, প্রথমেই রয়েছে তদ্ভব শব্দ, এটা হচ্ছে তদ্ভব শব্দ। চলে আসি তারপরের প্রশ্নে। তাহাকে মানুষ জন্মধারী একটি ছিপছিপে বেতের মতো বোধ হইত। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন স্মৃতি থেকে যে অংশটা এখানে তুলে ধরা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এই টেক্সটটা অত্যন্ত, নানা বিদ্যার আয়োজন, অত্যন্ত যত্ন করে পড়বেন, এবং এখানে অবশ্যই প্রশ্ন থাকবে। কাজেই এটা হচ্ছে যে মাস্টারমশাই আসতেন, তিনি হচ্ছেন নীলকমল ঘোষাল, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, যত্ন করে পড়বেন। তারপরে প্রশ্নটা রয়েছে, বিদ্যালয় কথাটির যথার্থ ব্যাসবাক্য কী হবে? এখানে যা লেখা রয়েছে দেখবেন বিদ্যালয় কথাটার মানে তা হয় বিদ্যার আলয়, বিদ্যার নিমিত্ত আলয়, বিদ্যাদানের আলয়, উপরের সবগুলি যা যা আছে সবগুলি কিন্তু বিদ্যালয় এর সমাস হতে পারে যদি কেউ বিবেচনা করেন। কিন্তু প্রশ্নটা রয়েছে যথার্থ, কাজেই হবে বিদ্যার জন্য আলয়, বিদ্যার নিমিত্ত আলয়, নিমিত্ত তৎপুরুষ, এটা রান্নাঘর, এইরকমই রান্নার নিমিত্ত ঘর, রান্নার ঘর নয়। ঠিক আছে, ব্যাকরণের এই ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলোকে জানতে হবে, তবেই কিন্তু সাকসেসফুল হবেন। ঠিক আছে, এবং এই ধরনের পরীক্ষায় সাকসেসফুল হওয়ার জন্য, এই ধরনের প্রশ্নে নিজেকে মানিয়ে নেবার জন্য আমার মক টেস্টে অংশগ্রহণ করুন।
চলে আসি পরের প্রশ্নে। নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সাহিত্যিক প্রথম বিশ্বযুদ্ধে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে যোগ দিয়ে মারাত্মক জখম হয়ে বাড়ি ফেরেন? আমাদের যে ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য রয়েছে, সেখান থেকে আমাদেরকে পড়তে হবে, যত্ন করে পড়তে হবে। তাদের লেখার পাশাপাশি তাদের জীবনের স্মরণীয় কাহিনীগুলোকেও পড়তে হবে। এই বিশেষ যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এনার নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। খুব যত্ন করে পড়বেন। খুব আমেরিকার এই যে কথা সাহিত্যিক, ইনি একজন বিশিষ্ট কথা সাহিত্যিক। ইনার প্রথম জীবনে ইনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মারাত্মক জখম হয়ে বাড়ি ফিরেছিলেন। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে। পঞ্চস্বরে দগ্ধ করে কুড়ে ছুঁয়ে কি সন্ন্যাসী? কোন কারক? যখনই কাউকে জিজ্ঞাসা করি সেই প্রথমে বলে পঞ্চস্বরে, মানে পঞ্চস্বরের দ্বারা দগ্ধ করে। ঠিক আছে, কিন্তু মোটেই নয়। এটাই হচ্ছে তো ট্রিক্স। এই ধরনের প্রশ্নই তো পরীক্ষায় আসে, যেগুলোকে দেখে সহজে সবাই ভুল করে, কিন্তু বেশিরভাগ জনই জানে যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশিষ্ট লাইন কবিতার, এবং বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে, এই লাইনটা পঞ্চস্বরে দগ্ধ করে করেছ কি সন্ন্যাসী, তো বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে। তো এই যে পঞ্চস্বর মানে পাঁচটা স্বর বা পাঁচটা তীর যেমন হয়, পঞ্চস্বর একটা লোকের নাম। যেমন দশানন মানে 10টা মাথা বা 10টা মুখ হয়, তেমনি দশানন একটা লোকের নাম। সেটা কে? না রাবণ। তেমনি পঞ্চস্বর এটা একটা লোকের নাম, তার নামটা সে কে? না মদন। কাজেই পঞ্চস্বরে দগ্ধ করে মানে মদনকে পুড়িয়ে। দেখুন, এবার আপনি বুঝতে পারবেন যে এটা কোন কারক। উত্তরটা হচ্ছে কর্মকারক। একদম করণ লিখবেন না, ভুল হয়ে যাবে। চলে যাই 41 প্রশ্ন। হিন্দি সাহিত্যের বঙ্কিম কে? হিন্দি সাহিত্যের বঙ্কিম মানে হিন্দিতে উপন্যাস সম্রাট, বাংলায় যেমন সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, তেমনি হিন্দিতে উপন্যাস সম্রাট বলা হয় কাকে? না, বলা হয় এখানে যে নামটা রয়েছে প্রথমে, তিনি হচ্ছেন ধনপত রায় শ্রীবাস্তব, অর্থাৎ তাকে আমরা অন্য নামে চিনি, তিনি হচ্ছেন মুন্সি প্রেমচাঁদ। কাজেই তার নামটা ছিল ধনপত রায় শ্রীবাস্তব। কাজে উত্তরটা হবে এক একটা। চলে যাই। ধর্মমঙ্গল কাব্যের মহামদ শেষ পর্যন্ত কোন ব্যাধিতে আক্রান্ত হয়? উত্তর হচ্ছে, আপনারা সবাই জানেন, ইনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে। হৃদয় মিশ্র ও দৈবকীর কৃতিক কবিপুত্রের নাম কি? ইনি অসাধারণ কবি, যিনি আমাদেরকে অভয়ামঙ্গল উপহার দিয়েছেন। সেই বিশেষ কবির নাম আমরা কখনো ভুলতে পারবো না, তিনি হলেন মুকুন্দ চক্রবর্তী। ঠিক আছে, তাহলে প্রশ্নের যে প্যাঁচ, কী রকমের প্রশ্ন আসতে পারে, এগুলো কিন্তু এখান থেকে শিখতে হবে। ঠিক আছে, আজকে অনেক জায়গায় অনেক প্রশ্ন আপনারা দেখতে পাবেন, কিন্তু আমার কোশ্চেনের স্ট্যান্ডার্ড আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন। চলে আসি পরের প্রশ্নে। সনেট 50 কাব্যগ্রন্থের রচয়িতা কে? এখন দেখুন, এই সনেট 50 কাব্যগ্রন্থের যে রচয়িতা, তার নাম কিন্তু কাব্যের যে জায়গা পাঠ, আপনাদের কাব্যের যে সিলেবাস, সেখানে কিন্তু নেই। কারণ সনেট 50 লিখেছিলেন যে লোকটা, সেই লোকটা একটা বিশেষ লাইন বলেছিলেন ভালোবাসি সনেটের কঠিন বন্ধন। সে কে? না, তিনি হচ্ছেন নান আদার দেন প্রমথ চৌধুরী। তিনি প্রমথ চৌধুরী। কাজেই আপনার তো প্রমথ চৌধুরীর, আপনি বলবেন যে স্যার ওনার তো প্রবন্ধ আছে, স্যার এটা কি আসতে পারে? আমি আপনাকে বলবো, আপনি এসএসসির প্রশ্ন ঘাঁটুন, এবং ঘাঁটলে দেখবেন এরকম 1-2 প্রশ্ন আপনি দেখতে পাবেন। সেই প্রথম আমল থেকে দেখলে আপনি দেখতে পাবেন এরকম 1-2 প্রশ্ন এসেছে যারা সিলেবাসে ছিল না, অথচ তাদের হয়তো কবিতা রয়েছে, তাদের নাটক দিয়ে দিচ্ছি। যেমন বুদ্ধদেব মানে বসুর রয়েছে, তিনি কাব্যে, তার একটা নাটক দিয়ে দেওয়া হয়েছে এসএসসি পরীক্ষায়। হ্যাঁ, এরকমভাবে দিয়ে দেওয়া হয়েছে এসএসসি পরীক্ষায়। নেই, তিনি সিলেবাসেই নেই, তারও একটা লেখা চলে এসেছে, এরকম এসএসসি পরীক্ষায় হয়েছে।
আপনি এই নিয়ে কোনো কিছু বলতে পারবেন না। কিন্তু আপনি তো সনেট 50 প্রমথ চৌধুরী তো পড়ছেন, তাই প্রমথ চৌধুরীর অন্য দিকটা কি আপনি পড়বেন না? তিনি সনেটে তার বিশেষ কাজ রয়েছে, সনেটের প্রতি তার ভালোবাসা রয়েছে, কাজেই সনেট 50 হচ্ছে তার একটা বিশিষ্ট কাব্যগ্রন্থ, এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে। নিচের কোনটি সর্বনামীয় বিশেষণের নিদর্শন? দেখুন, সর্বনামের বিশেষণ বলা হয়নি, বলা হয়েছে সর্বনামীয় বিশেষণ। মানে এখানে যে বিশেষণ পদটা হবে, সেই বিশেষণ পদটা হবে আসলে সর্বনাম পদ, বসবে সেটা বিশেষণের মতো, কিন্তু সেটা আসলে সর্বনাম পদ। এখানে কোনটা আছে দেখি আমরা। দেখুন, বোকা আমরা, এখানে বোকাটা বিশেষণ, এ তো সাধারণভাবে বিশেষণ পদ। তুমি অধম, হ্যাঁ, এখানে বিশেষণটা হচ্ছে অধম, এ তো সাধারণভাবেই বিশেষণ। আমি উত্তম, উত্তম এ তো সর্বনামের বিশেষণ, মানে উত্তমটাই হচ্ছে বিশেষণ, এ তো সাধারণ বিশেষণ। কিন্তু যদি আমি এখানে রয়েছে তোমাদের বাড়ি, এখানে বাড়ি কথাটার বিশেষণ হিসেবে বসেছে তোমাদের, কিন্তু এই তোমাদেরটা আসলে কোন ধরনের পদ না? আমরা সবাই জানি এটা হচ্ছে সর্বনাম পদ। কাজেই যখন কোনো সর্বনাম পদ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে বলে সর্বনামীয় বিশেষণ। ঠিক আছে, ব্যাকরণ ভালোবেসে পড়তে হবে, যত্ন করে পড়তে হবে, এবং এই ধরনের ট্রিকি কোশ্চেনে মোটেই ভুল করা যাবে না। এবং যদি মনে করেন যে এই ধরনের প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজেকে উপযুক্ত করে তুলবেন, তাহলে আমার পেড মক টেস্টে অংশগ্রহণ করুন। কিন্তু এত বড় মহাপ্রাণ আজ পর্যন্ত তুমিই বা কয়টা দিতে পারিলে? কোন রচনার অংশ? ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের যেটা প্রথম পর্ব, সেখান থেকে আমাদের যে ইন্দ্রনাথ ও শ্রীকান্ত টেক্সটটা রয়েছে, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। চলে যাই পরের প্রশ্ন। নিচের কোন গল্পটি পশুকেন্দ্রিক নয়? আমাদের বাংলা সাহিত্যে প্রচুর পশুকেন্দ্রিক গল্প রয়েছে। আমরা জানি মহেশ, সেই গল্পে একটি ষাঁড়ের কাহিনী রয়েছে, তার প্রতি ভালোবাসার কথা রয়েছে। কালাপাহাড়, একটা মহিষ বা মোষের কথা রয়েছে, তার প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। গণেশ জননী, একটা হাতি প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে একটা দরিদ্র পরিবারের। আপনাদের টেক্সটে রয়েছে আদরিণী, সেখানে একটা হাতির প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। আর তারপরে রয়েছে দক্ষিণ রায়। দক্ষিণ রায় সাধারণভাবে বাঘকে বোঝায়, কিন্তু এই যে দক্ষিণ রায় গল্পটি, এটি পরশুরামের লেখা, কিন্তু এটি পশুকেন্দ্রিক গল্প নয়। ঠিক আছে, একটু বিষয়বস্তুগুলোকে ভালোবেসে পড়তে হবে, জানতে হবে, তাই নয় কি? তাই উত্তরটা হচ্ছে দক্ষিণ রায়। চলে যাই পরের প্রশ্নে। বীরাঙ্গনা কাব্যের পত্রের সংখ্যা ছিল, অ্যাকচুয়ালি যেটাকে কেন্দ্র করে লিখেছিলেন ওভিদের হিরোইডস অবলম্বনে তো লিখেছিলেন, সেখানে 21 এরকম পত্র রয়েছে। তো মাইকেল মধুসূদন দত্ত ভেবেছিলেন 21টাই লিখবেন, কিন্তু হলো কি 11টা লেখার পর তাকে বিলেত চলে যেতে হয়, কাজে তিনি আর লিখতে পারেননি, কাজে এখানে সংখ্যাটাও 11। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্ন। মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বই পড়তেও ইচ্ছা করে না। লোভনীয় বইটা কি না? আমাদের পথে প্রবাসে থেকে এই অংশটা নেওয়া হয়েছে। কি বইটা না? রবীন্দ্রনাথ ঠাকুরের চয়নিকা। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে। হে আল্লাহ তাআলা, আমাকে 1025-এর তুমান দাও। কেউ কথা বলেছে, মানে মানুষের লোভ বড় কম সেটা প্রমাণ করবার জন্য একটা গল্প বলেছেন সৈয়দ মুস্তাফা আলী, এবং সেই প্রসঙ্গে তিনি চিল্কা রচনায় কথা বলছেন, এবং এটা বলেছে ইরানি দরবেশ। চলো পরের প্রশ্নে। ইংরেজি পত্রিকায় দেখিতাম একজন মিলিটারি সাহেব প্যারেড বৃত্তান্ত, ব্যান্ডেল বাদ্যচর্চা প্রভৃতি নানা কথা লিখিতেন। পত্রিকাটার নাম কি? উত্তর হচ্ছে, আপনারা সবাই জানেন, হরকরা। চলে যাই পরের প্রশ্নে। গেটে নিম্নলিখিত কোন অনুবাদ পড়ে মুগ্ধ হন? পাশ্চাত্য সাহিত্যিক, অসাধারণ সাহিত্যিক। গেটে কালিদাসের শকুন্তলা পড়ে মুগ্ধ হয়েছিলেন, কাজে উত্তরটা হবে আমাদের শকুন্তলা। দশম বছরে উকিল কোন গ্রন্থ এক মনে পাঠ করে চলেছিল? উত্তর হচ্ছে নিউ টেস্টামেন্ট।
বাজি গল্প থেকে এই অংশটা নেওয়া হয়েছে। ইন্দুমতি ও অজয় কোন নাটকের চরিত্র? মাইকেল মধুসূদন দত্তের শেষ নাটক মায়াকানন, যেখানে নায়ক নায়িকা হচ্ছেন ইন্দুমতি অজয় এবং তারা প্রথম থেকেই একটা পরাজয়ের বার্তা বহন করে রয়েছেন। মধুসূদন শেষ বয়সে হতোদ্যম, সেই হতাশা এই নাটকে ছড়িয়ে রয়েছে। তাহলে উত্তর হচ্ছে কি না মায়াকানন, উত্তর মায়াকানন। চলে যাই পরের প্রশ্নে। বাড়ি ফিরেছি ক্রিয়ার কাল কি? না ফিরেছিটাকে যদি সাধু ভাষায় নিয়ে যাই তাহলে আমরা পাবো ফিরি আছি। এই আছি আছো আছে থাকলে কি হয় না পুরাঘটিত বর্তমান কাল হয়। কাজেই বাড়ি ফিরেছি এটা হবে পুরাঘটিত বর্তমান। চলে যাই পরের প্রশ্নে। বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলে যাই পরের প্রশ্নে। জননী জন্মভূমি কোন কাব্যগ্রন্থের কবিতা? না উত্তর হচ্ছে কাল মধুবাস। পড়তে হবে, সুভাষ মুখোপাধ্যায় আমাদের সিলেবাসে রয়েছে। কাব্যগ্রন্থের নাম মনে রাখতে হবে বিবমিশা, মানে বমি করার ইচ্ছা। এই যে বলে দিলাম, এবার বোঝা হয়ে গেল সহজ না, বমন করার ইচ্ছা। কাজেই এই বলে কোন ধাতু রয়েছে? একদম প্রথমেরটাই বম। চলে যাই তারপরে। এখানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এটা কোন ধরনের বাক্য? প্রথম কথায় এখানে অনেকগুলো সমাপিকা ক্রিয়া রয়েছে, যেমন হচ্ছে গিয়ে ডুবেছিল, উল্টে পড়লো, স্বপ্ন দেখতে পারলো না। কাজে এইগুলোকে এই বাক্যটাকে আমরা কখনোই সরল বাক্য বলতে পারি না। এরপর আমাদের কাজ হবে এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ, মানে প্রধান বাক্য কোনটা সেটা চেনা। যদি একাধিক থাকে সেটাও চেনা, না একটা আছে সেটা দেখা। আমরা দেখতে পাচ্ছি শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। এইটা হচ্ছে প্রধান বাক্য। শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, একটা সরল বাক্য। এবং তার সাথে রয়েছে তারা আর স্বপ্ন দেখতে পারল না। ঠিক আছে, এবং তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো প্রিন্সিপাল ক্লজ। কি কি না, শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, একটা প্রিন্সিপাল ক্লজ, প্রধান বাক্য। এবংটা এখানে উজ্জ্ব রয়েছে, কনজাংশন উজ্জ্ব রয়েছে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। শান্ত হলুদ দেবতারা কেই বলা হচ্ছে তারা, এবং তারা আর স্বপ্ন দেখতে পারলো না, দুটো প্রিন্সিপাল ক্লজ। এবং মানে দুটো সরল বাক্য ধরতে পারেন। মানে এইটা হলে আমরা বলতে পারতাম এটা হচ্ছে জটিল বাক্য। কিন্তু দেখতে পাচ্ছি যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, এই একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা উপবাক্যকে ঝুলিয়ে দেওয়া হয়েছে প্রথম যে প্রধান বাক্য তার সাথে, এবং সেটা আমি দেখতে পাচ্ছি এর আন্ডারে একটা উপবাক্য সৃষ্টি হয়েছে। কাজেই আমি দেখতে পাচ্ছি এই একটা প্রধান বাক্য, তার আন্ডারে একটা উপবাক্য। যখন এরকম হবে তখন সেটাকে আমরা বলবো যৌগিক বাক্য, সেটাকে আমরা বলবো জটিল বাক্য, এবং সেই জটিল বাক্য প্লাস আরেকটা সরল বাক্য। কাজেই আমরা এটাকে কি বলবো না মিশ্র বাক্য। ঠিক আছে, এটাকে তাহলে শেষ পর্যন্ত এটা কি আসছে না মিশ্র বাক্য। চলে যায় একেবারে শেষ প্রশ্ন। কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে কোথায়? বুধুয়ার চোখে, বুধুয়ার মনে, বুধুয়ার হাসিতে, বুধুয়ার ডাকে। এত ক্লোজলি রিলেটেড আমাদের অসুবিধা হয়ে যাবে যদি কবিতাটা ভালো করে না পড়া থাকে। এই ধরনের কৌশলগত প্রশ্নই আসবে। কাজেই টেক্সটটাকে ভালো করে পড়বেন, এবং পড়লেই দেখতে পাবেন বুধুয়ার ডাকে, এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। ঠিক আছে, বুধুয়ার ডাকে অ্যান্সার। কাজেই এই ধরনের যে মক টেস্ট, সেই মক টেস্টে অংশগ্রহণ করবার জন্য আপনাদের আহ্বান রইল, এবং সেটা হচ্ছে পেইড মক টেস্ট। পেইড মক টেস্ট আসছে 15ই আগস্ট থেকে। 9-10-এর জন্য থাকবে 10টা মক টেস্ট, লাগবে 500 টাকা। পেইড মক টেস্ট আসছে 11-12-এর জন্য 20 আগস্ট থেকে,
থাকবে 10টা প্রশ্ন এবং নিজেদের যে সাফল্য তাকে করায়ত্ত করবার জন্য নিজের প্রস্তুতি কতটা সঠিক সেটাকে বিচার করবার জন্য এই মক টেস্টগুলো বিশেষভাবে জরুরি বলে আমি মনে করি। যারা আমাকে জানেন, আমার ভিডিও দেখেছেন, তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপে নিচের দেওয়া নাম্বারে আমাকে মেসেজ করে বলুন যে আমরা পেড মক টেস্ট নিতে চাই। তারপর আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নিয়ে তারপর সেখানে প্রয়োজনীয় পরামর্শ দেব যে কি করতে হবে। ঠিক আছে, মনে রাখবেন এটা পেড মক টেস্ট।